স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আজ একটা বিশেষ দিন বলতেই পারেন দর্শক। 111-এর পর 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছিল, দীর্ঘ 14 বছর পর সেটা আবারও ফিরে হলো প্রত্যাশিত রায় হয়ে। সামনে জাতীয় নির্বাচন নয়, এর পরের অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে এবং আমরা এখান থেকে আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আজ আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আছেন আমাদের সঙ্গে। দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। প্রথম হলো আপনার এই যে বক্তব্য, এই বক্তব্য এই তুষার, শোনা যাচ্ছে তো? আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি বলুন। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কথা হলো যে আপনার যে তথ্যটা এটা কারেক্ট না। আচ্ছা, একটু সংশোধন করে দেন আমাকে তাহলে। জি, আপনার সংশোধন কি করবেন? সংশোধন হচ্ছে যে আমরা পক্ষভুক্ত হই নাই। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের পক্ষ থেকে আমরা একটি ভিন্ন রিভিউ পিটিশন দাখিল করেছি। জি। সুতরাং আমরা কারো পিটিশনে আমরা পক্ষভুক্ত হই নাই, এটা আপনি আগে কারেক্ট। না, এটা আমি তো পক্ষের কথা বলিনি। আমি বলেছি রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যেন ফিরে আসে, কিন্তু আদালত কেন্দ্রিক না। বদিউল আলম মজুমদারের পিটিশনে আমরা পক্ষভুক্ত হয়েছি। আচ্ছা, এটা তাহলে প্রতিবেদনের মধ্যে হয়তো অসঙ্গতি আছে এবং এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট যে প্রতিবেদক আছে তাকে অবশ্যই বলবো এটা সংশোধন করে নিতে। জি জি, আমি অবশ্যই তাকে বলবো। এখন আপনাকে যেটা আমি জানতে চাইছিলাম যে জুলাই গণভোটে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার তাহলে যদি আপনি এই ব্যাপারটা একটু বলেন যে জুলাই সনদ গণভোটে পাশ হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফরম্যাট সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে বলা হচ্ছে, সেই পরিবর্তনগুলো নিয়ে আপনাদের অবস্থানটা একটু জানতে চাই। আমি মনে করি কোনো বিবর্তন আসবে না। এই কারণে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা বাতিল হয়েছে, এটা দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খরে বিচার বিশ্লেষণ করে অ্যাপিলটি আজকে অ্যালাউ করেছেন তারা, এবং বলে দিয়েছেন 58 খ 1 এবং 58 খ 2 এইটা পুনঃপ্রবর্তিত হবে। তো সেখানে এই যে গণভোটের সাথে এবং জুলাই গণভোটের সাথে এটার কোনো সম্পর্ক না। এখানে একটা ভিন্নভাবে আমরা একটা রিভিউ পিটিশন দাখিল করেছি। রিভিউ পিটিশনটা প্রাথমিকভাবে শুনানির পরে এখানে লিভ দিয়েছিলেন। সেই লিভে বদিউল আলম মজুমদার সাহেবের আইনজীবীরাও ছিলেন, আমরাও ছিলাম, জামাতের আইনজীবীরাও ছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন দেশের বা সাংবিধানিক উদাহরণ দিয়ে, বাংলাদেশের সংবিধানের উদাহরণ দিয়ে এবং আমরা এই দেশের আপিল বিভাগের রুলস এবং এই বর্তমান যে এই রিভিউ পিটিশনটি যেটা আমরা করেছি তার পক্ষে আমরা যথাযথ যুক্তি প্রদর্শন করেছি এবং তার ফলে আদালত 3টি পয়েন্ট লিভ দিয়েছিলেন। সেই লিভটি 3টি আমরা আদালতকে স্যাটিসফাই করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আমরা বলেছি যে মাননীয় আদালত এই জাজমেন্টটা প্রাথমিক পার্টটা যেটা দিয়েছিলেন সেই পার্টটা আর থাকে নাই। পরবর্তীতে 16 মাস পরে, রিটায়ারমেন্টের 16 মাস পরে যে জাজমেন্টটা দিয়েছে সেইটা ইনকনসিস্টেন্ট উইথ দি ফার্স্ট জাজমেন্ট। কাজেই এই দুইটা জাজমেন্টই বিতর্কিত করে ফেলেছে জনাব খায়রুল হক। যেহেতু এটা বিতর্কিত করে ফেলেছে, কাজেই আপনাদের এখতিয়ার আছে এই জাজমেন্টটিকে রিভিউ করার এবং নট অনলি দ্যাট, এই যে গ্রাউন্ডগুলো আপনারা নিয়েছেন যে শর্ট অর্ডার, লং অর্ডার এবং ভেহিকেল, উইদাউট ভেহিকেল, নো বডি ক্যান রান এক্সেট্রা এক্সেট্রা। তো কাজেই সেই জিনিসগুলো আমরা স্যাটিসফাইড করতে সক্ষম হয়েছি। এই জন্য 20 তারিখ আজকে এইটা জাজমেন্টের জন্য ছিল। জাজমেন্টে
আমরা সবাই উপস্থিত ছিলাম, সেখানে আদালত প্রাথমিক অবস্থায় উঠে বলেছে যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড, এবং সর্বশেষে বলেছে যে আর্টিকেল 58(1) এবং 58(2) এই দুটি পুনঃস্থাপিত হবে। কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা বাতিল হয়ে গিয়েছিল সেটা এই রায়ের মাধ্যমে আমরা মনে করি যে পুনঃপ্রবর্তন। আচ্ছা, আপনার বক্তব্য তাহলে স্পষ্ট যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পরও গণভোটে যখন জুলাই সনদ পাশ হয়ে যাবে, যদি হয় সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো পরিবর্তন আসবে না, মানে ফরম্যাটের মধ্যে। আমাকে একটা বলতে দেন না। জি, এখানে যেহেতু সংবিধান জড়িত, সংবিধান সংশোধন করতে হলে পরে পার্লামেন্টের প্রয়োজন হয়। এখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই একটা নির্বাচনের ঘোষণা করতে যাচ্ছে, দিনক্ষণ যদিও এখনো ঘোষণা করে নাই, নির্বাচন হবে বলেছে আর কি, এবং নির্বাচনের সাথে সাথে একটা গণভোট হবে। এটা নিয়ে যদিও বিতর্ক আছে, এখনো বিতর্কের শেষ হয়নি, বিভিন্ন রাজনৈতিক দল এখনো বিতর্ক করছেন। সেই জন্য বলছি যে সেটার চাইতে বড় জিনিস হচ্ছে যে একটি পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে যেতে হবে, এবং সেই সিস্টেমে যাওয়ার পরেই এই সংবিধানে আবার যে জিনিসগুলো ফ্যাসিস্ট সরকাররা আদালতকে ব্যবহার করে তারা বাদ দিয়ে দিয়েছিলেন, সেই জিনিসটাকে একদম স্পষ্ট। আমি আপনার বক্তব্যটা একদম পরিষ্কার বুঝতে পারছি। নিশ্চয়ই পরবর্তীতে আরো কিছু বিষয় একটু জানার চেষ্টা করবো। অ্যাডভোকেট মজিদ মোর্শেদ, একটু বলবেন মানে যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পরিবর্তন করা হয়েছিল, আমরা দেখেছিলাম সেখানে এটা নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ ছিল না, এবং যারা প্রশ্ন তুলেছিল তাদের ক্ষেত্রে কি পরিণত হয়েছিল সেটা নিয়েও আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি। এবার যে প্রক্রিয়ায় এটা ফিরে এলো, সেটা আসলে কতটা টেকসই এবং শক্তিশালী হয়ে ফিরে এলো, মানে এটা জানতে চাইছি এই অর্থে যে নির্বাচিত সরকার আসার পর সংবিধান পাল্টে আবারও বাতিল করার কোনো শঙ্কা দেখেন কিনা, বা সেই চেষ্টা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সাংবিধানিকভাবে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ঠিক একইভাবে স্যার যেভাবে একটা সংশোধন করেছেন, আমি আপনাকে বলবো আপনার রিপোর্টারকে সংশোধন করার জন্য। আমার কাছে অর্ডারের কপি আছে, এই কপির মধ্যে কোথাও বলা হয় নাই 14তম সংশোধনী থেকে চালু হবে। কাজে আপনার রিপোর্টার যেটা করেছে, আপনার রিপোর্টার না, পুরো মিডিয়ায় যারা রিপোর্ট করেছেন সবাই এটা একটা রং ইনফরমেশন দিয়েছেন। অর্ডারের মধ্যে এইরকম কিছু নাই। আমি বলবো আপনাকে যে অর্ডারটা হয়েছে সেটা হলো কি লিখেছে দেখেন, 7টা প্যারা, অন্যগুলো বিতর্ক নাই, 2টা প্যারা নিয়ে বিশ্লেষণের দরকার। হ্যাভ বিন অ্যাক্টিভেটেড অ্যান্ড রিভাইভড আপন দিস কোর্ট, মানে এটা কার্যকরী করা হলো এবং পুনরুজ্জীবিত করা হলো। কাজে পুনরুজ্জীবিত যখন করা হয়, এটা রেস্টোর করা হয়, তখন কিন্তু এইটা অটোমেটিক কার্যক্রম শুরু হয়ে যায়। আপনার ষোড়শ সংশোধনী যখন বাতিল হলো, আপনার সেখানে হাইকোর্টে একইভাবে জাজমেন্ট দিয়েছিল, আইনটাকে বাতিল করে এটাকে রেস্টোর করে দিল, এবং সাথে সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে এবং এর মাধ্যমে বিচারকরা অপসারণও হচ্ছে। কাজে এখানে আর এটার অল্টারনেটিভ কিছু নাই। তবে আপিল বিভাগে এই রায় দেওয়ার মাধ্যমে কালকেই কিন্তু এটা হওয়ার কথা, যে কালকেই কিন্তু এটা কার্যকরী, কারণ এখানে আবার নিচে বলছে এটা প্রসপেক্টিভ মানে কালকে থেকে শুরু হয়ে যাবে। তবে এটা হবে না, কারণ ওই আরেকটা প্যারায় গিয়া আরেকটা শব্দ বলেছেন, যার কারণে এটা আটকে গেছে। সেটা হলো বলেছেন কি, সেটা হলো যতক্ষণ পর্যন্ত আর্টিকেল 58B এবং আর্টিকেল 58C এফেক্টেড না হবে ততদিন পর্যন্ত এটা কার্যকরী হবে না। এখন এইটার ব্যাখ্যা অনেকে দিচ্ছেন, সে আমার ব্যাখ্যাটা হলো যে এই 58B এবং C তে কি বলছে, রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন, অর্থাৎ 58-এ বলা আছে। কোর্টও বলেছে এই নিয়োগটা করার পরই এটা কার্যকরী হবে। রাষ্ট্রপতি যদি এটা কালকে নিয়োগ না করেন তাহলে এটা কার্যকরী হয়ে যাবে। রাষ্ট্রপতি যদি 5 বছর পরে করেন তাহলে এটা 5 বছর পরেই কার্যকরী হবে, কারণ এখানে স্পষ্টভাবে আপিল বিভাগ বলে দিয়েছে। এখন এখানে কেউ কেউ মনের মাধুরী নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন 14তম সংশোধনীতে হবে, নেক্সট পার্লামেন্টারি ইলেকশন হবে। আমি এই জাজমেন্টের মধ্যে কোথাও এগুলো পাচ্ছি না, আপনারা একটু পড়েন। একদম আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে বাংলাদেশে প্রায় সব গণমাধ্যমে যেখানে এই শিরোনামটা করেছে এবং সেই জায়গা থেকে আপনি বিভ্রান্তিটা দূর করলেন। অনেকে এই ব্যাখ্যাটা দেওয়ারও চেষ্টা করেছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট মেকশিওর করতে হবে, যেহেতু সেই সুযোগটা নেই সেই জায়গা থেকে। আর একটু সংশোধন করি, 13তমই এখনো শেষ হলো না, আমরা 14তমতে চলে গেলাম। একদম আমি এই জায়গাটা আসবো আস্তে আস্তে। জনাব মজিদ মোর্শেদ, আপনাকে যেই বিষয়টা জানতে চাইছিলাম, সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু ওর 4 জনে আপনার রিভিউ করছে, ওইটাই না, এটা জনগণের কিন্তু একটা অধিকাংশ জনগণের কিন্তু একটা দাবি যে এইটাই হলো রাজনৈতিক বিরোধের প্রধান কারণ।
অতএব এটার জন্য সমস্ত মানুষ তাকিয়ে আছে, এবং সেই তাকানোর মধ্যে এখন আমরা যেটা দেখলাম সেটা হলো, অবশ্য কোর্টও কিন্তু যখন কেউ মামলা করতে যায় তাদের কথাটাই কোর্ট ফার্স্ট শুনে। যারা আর্গুমেন্ট করেছেন তারা কিন্তু সবাই আর্গুমেন্ট করছেন তত্ত্বাবধায়ক সরকার চাই, কিন্তু আমরা এখন না, একটু পরে চাই। এটা কিন্তু প্রত্যেক আইনজীবী আর্গুমেন্টে ছিল। কোর্ট হয়তো ওইটাই বিবেচনা করে এখানে একটা সুযোগ রেখেছেন, যেহেতু ওনারাই সবাই মিলে যে কোর্টে গেছেন এবং সবাই দাবি একই। কিন্তু যেটা আসলে সবার প্রত্যাশা ছিল, সাধারণ মানুষের যদি প্রত্যাশা ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসবে, সেই জায়গা থেকে তো এই ভয়টাও কাজ করে যেভাবে বাতিল করা হয়েছে ভবিষ্যতে যেন সেটা বাতিল না হয়, সেই সংখ্যাটা আছে না। কারণ আপনি জানেন সুপ্রিম কোর্ট যখন একটা জাজমেন্ট দেয়, সেই জাজমেন্টের এগেইনস্টে কোনো পার্লামেন্ট যদি কোনো আইন করে, সেই আইন, এটা আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্ত আছে যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এরকম সর্বোচ্চ একটা আইন বলেছিল, পার্লামেন্ট বলছে আমাদের ক্ষমতা, ওনারা আবার অন্য একটা আইন করেছিল। ওই আইনটা যখন চ্যালেঞ্জ হয়েছে তখন সুপ্রিম, তোমরা পার্লামেন্ট যে কোনো আইন করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু সুপ্রিম কোর্ট যখন একটা আইনের নির্ধারণ করে দিবে, সেই নির্ধারিত আইনের বাইরে গিয়ে কোনো পার্লামেন্ট কোনো আইন প্রণয়ন করতে পারে না, তাহলে তো সুপ্রিম কোর্টের কোনো অস্তিত্ব থাকে না। জি অ্যাডভোকেট জয়নুল আবদিন, সাধারণ মানুষের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটা করার চেষ্টা করছেন যে বাংলাদেশ এবার একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় পদ্ধতি চালু হয়। সেক্ষেত্রে আসলে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা নিশ্চিত করা হবে, ওই সংসদীয় ব্যবস্থা থাকার পর সেটা কি আদালত পুরো নির্দেশনা দিয়ে দেবে, নাকি রাজনৈতিক দলগুলোকে আসলে সিদ্ধান্ত নিতে হবে? না, আদালত যেটা বলেছে, আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। জি, তো সেই গার্ডিয়ানের যে পাওয়ারটা, আমি প্রথমেই বলেছি সেখানে যে আমাদের আর্গুমেন্টটা ছিল পাওয়ার অফ দি সুপ্রিম কোর্ট ক্যান নট বি শিফটেড ফর দি পলিটিক্যাল পারপাস। এখানে যেটা হয়েছিল সেটা হলো পলিটিক্যাল পারপাসের কারণে এই সুপ্রিম কোর্টের পাওয়ারটা শিফট করেছিল। সেই শিফটের কারণেই হচ্ছে, অর্থাৎ সরকার যেভাবে বলেছে সেভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এবং সেইটা সম্পর্কে আমরা বলেছি যে এই যে অ্যামেন্ডমেন্টটি করা হয়েছে, এই পরবর্তীতে এই মাঝখানে জাজমেন্ট আসার পূর্বেই, ফুল জাজমেন্ট আসার পূর্বেই এইটা, এবং এই যে প্রথম যে জাজমেন্টটা দিয়েছে, দুটো জাজমেন্টকে একত্রিত করলে দেখা যায় যে এইটা সুপ্রিম কোর্টেরই আপিল বিভাগের আর্টিকেল বা রুল 26-এ এই ক্ষমতা সুপ্রিম কোর্টেরই আছে একমাত্র রিভিউ করার, এবং আদালত এই পয়েন্টগুলো সমস্ত কনসিডার করে আপনার এই জাজমেন্টটি দিয়েছে। এখন কথাটা হচ্ছে, সুপ্রিম কোর্ট এই যে আমাদের 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট যখন হয়েছিল, সেখানে বলেছে যে কোনো সংবিধান সংশোধন করতে হলে পরে কিভাবে করতে হবে, দেয়ার ইজ এ গাইডলাইন। সুতরাং এই যে জাজমেন্টটি হলো, এই জাজমেন্টটি বাংলাদেশের জন্য একটা মাইল ফলক জাজমেন্ট হলো। এর আগে ইন্ডিয়াতে হয়েছে, কানাডাতে হয়েছে, আরো পৃথিবীর আরো কয়েকটি কান্ট্রিতে হয়েছে, তবে দেশের সর্বোচ্চ আদালতের পাওয়ারটা অন্যত্র চলে গেছে এরকম কোথাও ছিল না। সেই জন্য আমরা বলেছি যে এই জাজমেন্টটি একটা মাইল ফলক এই দেশের জন্য। আচ্ছা, সবশেষে একটু অ্যাডভোকেট মজিদ মোর্শেদ আপনার কাছ থেকে জানতে চাই যে প্রক্রিয়ায় আসলে ABM খায়রুল হকের মতন মানুষগুলো নিয়ে আমরা কথা বলছি, তার এই সিদ্ধান্তগুলো ভুল ছিল, সেগুলো নিয়ে আদালতে বড় আকারে আমরা শুনতে পাচ্ছি। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, অন্তত আদালত যেটা সর্বোচ্চ আস্থার জায়গা মানুষের, করণীয়টা কি আসলে? সেটা রাজনৈতিক দলের হতে পারে, সেটা সরকারের হতে পারে, কোন স্টেক হোল্ডারের কোন দায়িত্বটা আসলে? দেখুন, আপনি মনে হয় একটা লেখা পড়েছেন, সব সম্ভবের দেশ বাংলাদেশ। বাংলাদেশে অনেক কিছুই সম্ভব। এই যেমন এখন অনেক কিছু হচ্ছে যেখানে আপনার সংবিধান বলছেন, সাথে সাথে সংবিধানের বাইরেও কর্মকাণ্ড চলছে। এই যে গণভোটটা দিলেন, এবং আপনার যে বললেন যে গণভোট হওয়ার মাধ্যমে সংবিধান তারাই পরিবর্তন করবে, কনস্টিটিউট পাওয়ারটা দিলেন। এখানে তো বড় বৃহত্তর রাজনৈতিক দল তো এখানে বলেছে যে না, এটার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরে তো আপনি শুনলেন না, আপনি একই দিনে নির্বাচন করে দুইটা বডি তৈরি করতেছেন, একটা হলো জাতীয় সংসদ আর একটা হলো কনস্টিটিউট পাওয়ার দিয়া তাদেরকে আবার তৈরি করে দিচ্ছেন, এবং সেখানে দেখবেন ওই ভোট হওয়ার পরের দিনই সন্ধ্যা 6টার পরে রেজাল্ট হওয়ার পরেই তারা বসে যাবে।
কিন্তু যারা জিতবে সংসদে তারা কিন্তু বসতে পারবে না রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আহ্বান না জানাবে। অতএব সন্ধ্যা 6টার পরে যখন ভোট হয়ে যাবে তখন এই যে আপনার যে সংশোধনী আদেশ আছে, সংবিধান সংস্কার সংশোধনী আদেশ, সেখানে বলা হয়েছে আপনারা যে কোনো একজন সিনিয়র মেম্বারের সভাপতিতে ওনারা বসে যেতে পারবেন এবং তার মধ্যে মেজরিটি হলেই তারা সংবিধান সংশোধন করে পারতে পারবেন। তার মানে 60 জনের মধ্যে 31 জনের আপনার 51%, অর্থাৎ 31 জন সদস্য বসেই তারা যেটা চূড়ান্ত, এই কথাটা তো এই আদেশের মধ্যে আছে। এখন এইটাও তো চলছে, এইটার উপরে তো কেউ কোনো কথা বলছে না। এখন এই কথাই আমি বলবো, যেটা সব সম্ভবের দেশ বাংলাদেশ, কখন কি হবে এটা আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। যখন হবে তখনই আমরা বলতে পারবো এইটা হয়েছে, কিন্তু প্রেডিক্ট করার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে এখন নাই। চমৎকার সবশেষ মন্তব্য অ্যাডভোকেট জয়নুল আবদিন। না, আমি সবশেষ কথা মঞ্জুর মোর্শেদ ভাই যে কথাটি বলেছেন সেটা সত্যি বলেছেন, যে এই গণভোটের যে বিধানটা যেটা এখন যেটা আরম্ভ করেছেন, যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু প্রথম থেকে বলেছে যে এরকম একটা গণভোট করতে হলে পরে সংবিধান সংশোধন করতে হবে। তো সেটা কি মেনেছে এই সরকার? এখন এই গণভোটটা এবং নির্বাচন একই দিনে দিয়েছে। দেখুন, এখানে যদি ব্যত্যয় ঘটে সেই দায় দায়িত্ব কে নেবে? সরকারের একটা ব্যত্যয় অবশ্যই ঘটতে পারে এই গণভোট নিয়ে। যে কথাটি মঞ্জিল মোর্শেদ সাহেব বললেন যে পার্লামেন্ট যখন গণভোট যদি না মানে, মনে করেন হা না বা ইয়েস নো ভোট হয় এবং সেখানে যদি সেটাকে না মানে, তাইলে পরে সেখানে একটা রাজনৈতিক বিভাজন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখি। সেই জন্য বলছি যে আমরা এই জন্যই বলেছি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে যে আগে পার্লামেন্ট নির্বাচন, তারপরে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে গণভোট কিভাবে করবে না করবে, কিন্তু সেই পথে তো হাঁটছে না। সেই জন্য এটা নিয়ে বিতর্ক হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই জাজমেন্টটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। আমাদের যে জাজমেন্টটা, এটা যখন পুরো জাজমেন্টটা বেরোবে, আদালত বলেছে পুরো জাজমেন্টটাকে ফলো করতে, সেখানে অনেক কিছু আমরা মনে করি যে আমরা সেখানে অনেক কিছু পাবো এবং ভবিষ্যতে এইভাবে যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে, যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে দেশটা ধ্বংস হয়ে গেছে, দিনের রাতে হয়েছে এবং ভোটই হয় নাই, এই অবস্থার মধ্যে দেশ আর কোনো না পড়ে এবং আপনার গুম খুন হত্যাকাণ্ড ইত্যাদি না হয়, সেরকম একটা অবস্থা এই দেশে অবশ্যই আসবে আমি বিশ্বাস করি। কারণ আমি সবসময় আশাবাদী লোক এবং আমি মনে করি একদম যে ফ্যাসিস্টের উদ্ভব আপনার এই আশাবাদটা নিয়ে আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ, কারণ আপনাদের অভিজ্ঞতা চোখ দিয়ে আজকের এই রায়টার বিশ্লেষণ খুব দরকার ছিল এবং সেটা হয়ে গেল। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের সঙ্গে ছিলেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তর।